আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইউর আশিক ভাইয়া। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 মহাকর্ষ বিকর্ষের এমসিকিউ বুস্টারের ক্লাসে। তো চলো আমরা দেখিনি এই চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো কীভাবে এসেছে, কীভাবে আসতে পারে, আমরা টাইপ ওয়াইজ সুন্দর করে গোছাবো। সো শুরুতেই আমরা দেখবো হচ্ছে একদম শুরুতে আমাদের আছে পরন্ত বস্তুর সূত্র, তারপরে কেপলারের সূত্র, মহাকর্ষ সূত্র, তারপরে অভিকর্ষ স্তরণ, এর পরিবর্তন, এভাবে করে আমরা আগাতে থাকবো। সো পরন্ত বস্তুর ক্ষেত্রে তিনটা সূত্র আছে, গ্যালিলিও সূত্রটা দিছে। প্রথম সূত্রটা কি, যে মুক্তভাবে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। সো প্রথম সূত্রটা হচ্ছে সমান সময়ে সমান পথ। সো প্রথম সূত্র হচ্ছে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। সো প্রথম সূত্রটা সুন্দর করে এভাবে লিখে রাখতে পারো বা একটু মনে রাখো, সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এবং পরবর্তী দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ এর সময়ের সমানুপাতিক। সো ভি সমানুপাতিক হচ্ছে টি, সময় যত বেশি হবে প্রাপ্ত বেগও বেশি হবে। এখান থেকে আমরা চাইলে ফর্মুলা আকারে এভাবে লিখতে পারি যে v2/v1 ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে t2/t1। সো 3 নম্বরে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে যে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এবং এক্ষেত্রে আমরা সূত্র আকারে চাইলে এভাবে লিখতে পারি যে h2/h1 সমান হচ্ছে t2/t1 আর তার সাথে হোল স্কোয়ার। ফর্মুলা আকারে চাইলে লেখা যায়। সো মেইনলি তোমাকে মনে রাখতে হবে হচ্ছে এগুলো, যে h সমানুপাতিক টি স্কোয়ার, v সমানুপাতিক টি, এগুলো থেকে দেখবো মেইনলি প্রশ্ন জিজ্ঞেস করে। সো গ্যালিলিও থেকে আমাদের যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো চলো দেখি, বা অলরেডি আমাদের পরীক্ষাতে বিভিন্ন সময় কিন্তু এগুলো থেকে আসছে। যে পরন্ত বস্তুর সূত্র প্রদান করেন কি, আমরা তো দেখলাম যে পরন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র, তার মানে গ্যালিলিও প্রদান করছেন। পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়? বিনা বাধায় পড়বে, বস্তু স্থির অবস্থান থেকে পড়বে, মুক্তভাবে পড়বে, অবশ্যই তিনটে সঠিক। তাহলে সঠিক নয় কোনটি? ডি নাম্বারটা বোঝা যাচ্ছে। সো পরন্ত বস্তু তৃতীয় সূত্র অনুসারে কোনটা সঠিক? আমরা দেখছিলাম নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। খুব সহজে তুমি এটা উত্তর করতে পারো। মুক্তভাবে পরন্ত বস্তুর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত, আমরা জানি অতিক্রান্ত দূরত্বের অনুপাত হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এটা যদি আমাদের সূত্র হয়, তাহলে এই অনুসারে কোনটা হবে? প্রথমের উপরে স্কোয়ার, দ্বিতীয় উপরে স্কোয়ার, সময়ের উপরে স্কোয়ার করে দাও। সো 1 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার। এটাই হবে আমাদেরকে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। 149 কোথায় আছে দেখো, এটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা সেটা। হ্যাঁ, তো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। সো কেপলারের আমাদের বিশেষ করে এখানে তিনটা সূত্র ছিল। কেপলার তার প্রথম সূত্রে কি বলছে, যে গ্রহগুলো আসলে কিভাবে ঘুরতেছে এই নক্ষত্র অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে। উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। হ্যাঁ, উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। সো এটা হচ্ছে একটা সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে এই গ্রহগুলো যে ঘুরতেছে, ঘোরার সময় এক এক সময় এরা এক এক দূরত্ব যায়, কিন্তু দূরত্ব এক এক টাইম এক এক রকম গেলেও এদের অতিক্রান্ত ক্ষেত্রফলটা সমান হয়। সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই কেপলারের দ্বিতীয় সূত্র থেকে আমরা, এটাকে বলা হয় কক্ষপথের সূত্র, এটাকে বলা হয় ক্ষেত্রফলের সূত্র। আর এই সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতির ধারণা পাই। কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতির ধারণা পাওয়া যায়। 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 এর হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। এটাকে বলি আমরা ক্ষেত্রফলের সূত্র। সূত্রটাকে এভাবেও লেখা যায় যে হচ্ছে a2/a1 সমান হচ্ছে t2/t1, বা আমরা লিখতে পারি a2/t2 সমান a1/t1, এভাবে লেখা যায়। একই জিনিস আসলে। হ্যাঁ, সো আশা করি এটা আমরা এখান থেকে মনে রাখতে পারবো। 2 নাম্বার সূত্র গেল। 3 নাম্বার সূত্রটাকে আমরা বলি হচ্ছে কেপলারের পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্রটা কি, যে এই যে গ্রহগুলা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পুরোটা একবার ঘুরতে যে সময় লাগে, এই যে পর্যায়কাল, এই পর্যায়কালের বর্গ গ্রহগুলোর গড় দূরত্বের
ঘনফলের সমানুপাতিক। সো এই হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এটাকে আমরা ফর্মুলা আকারে লিখতে পারি চাইলে এভাবে যে টি টু স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টি ওয়ান স্কোয়ার সমান লিখতে পারি আমরা আর টু কিউব ডিভাইড বাই লিখতে পারি আমরা হচ্ছে আর ওয়ান কিউব। সেভাবে কিন্তু আমরা চাইলে ফর্মুলা আকারে এভাবে লিখতে পারি, আমাদের অনেক সময় কাজে লাগে। সো এই হচ্ছে আমাদের জিনিস যে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে কৌণিক ভরবেগের সংরক্ষণ ধারণা পাওয়া যায় a2/t2 সমান t2/t1। ওকে, সো এই হচ্ছে আমাদের কেপলারের সূত্র। সো কেপলারের সূত্রগুলো আমাদের বেশ কাজে লাগে। সো তোমাকে কিন্তু সূত্রগুলো একটু মনে রাখতে হবে। কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সরাসরি দেখি। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, কার সূত্র? কেপলারের সূত্র। দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ডে কিন্তু আসছে। সো কেপলারের কোন সূত্র? প্রথম সূত্র ছিল। আর বলছে গ্রহগুলো টি এবং আর কেপলারের তৃতীয় সূত্র অনুসারে কী হবে? টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এটা আমরা অলরেডি একটু আগে কিন্তু সূত্রটা পড়লাম। সূর্য থেকে কোনো গ্রহের গড় দূরত্ব কমে গেলে গ্রহটির পর্যায়কাল কি হবে? দেখো আমরা জানি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, তার মানে টি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক। তার মানে যদি তোমার কি হয়, দূরত্ব কমে যায়, আর যদি কমে যায় তাহলে অবশ্যই বুঝতে পারতেছো টিও কমে যাবে। তাহলে পর্যায়কাল কি হবে? যে কোনো সূর্য থেকে কোনো গ্রহের গড় দূরত্ব কমে গেলে তাহলে কি হবে? গ্রহটির পর্যায়কালও কমে যাবে। সো পর্যায়কালও কি হবে? কমে যাবে। আর পর্যায়কাল কমে যাবে মানে কি? যে পর্যায়কাল কমে যাওয়া মানে কি? যে এক বছরে দিনের সংখ্যাও কমে যাবে, তাই না? যে পর্যায়কাল টি কমে যাবে। সো আর কমে গেলে কি হবে? আর কমে গেলে টি কমে যাবে, আর টি কমে গেলে কি হবে? যে দিনের সংখ্যা, এক বছরে দিনের সংখ্যা কমে যাবে, তাই তো? যাই হোক, আমরা সেটা সামনে দেখবো প্রশ্ন জিজ্ঞেস করানোর সময়। যেমন দেখো এটাই জিজ্ঞেস করছে যে যদি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হ্রাস পায়, সো গড় দূরত্ব হ্রাস পাইলে কি হবে? আমাদের টিও হ্রাস পাবে, কারণ আমরা জানি যে টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউব। সম্পর্কটা কি? সমানুপাতিক। কমে গেলে কমে যাবে, তো বছরের দৈর্ঘ্য কি হবে? তাহলে কমে যাবে। টি কমে যাচ্ছে মানে কি? দৈর্ঘ্য আসলে কি? কমে যাবে। সো হ্রাস পাবে আর কি। হ্যাঁ, একই রকম প্রশ্ন। দেখো এই প্রশ্ন একই রকমভাবে জাস্ট ঘুরে এভাবে দেখো বিভিন্ন বোর্ডে, এ দেখো 23 সালে 15 সালে একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরাই দিছে। এই প্রশ্ন দেখো সেম একই প্রশ্ন কিন্তু ঘুরাই দিছে। সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমে গেলে, তা সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমে গেলে কি হবে? টি এর মানও কমে যাবে, কারণ আমরা জানি সেম দেখো টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এখন জিজ্ঞেস করছে তাহলে বছরের দিনের সংখ্যা কি হবে? বছরের দৈর্ঘ্য হ্রাস পাবে মানে কি? দিনের সংখ্যাও কমে যাবে। দিনের সংখ্যাও কমে যাবে, পর্যায়কাল কমে যাবে মানে কি? দিনের সংখ্যাও কমে যাবে। তো আশা করি এটাও তুমি বুঝতে পারছো। যদি পৃথিবী হতে সূর্যের বর্তমান দূরত্বের অর্ধেক করা হয় তবে তাহলে এক বছর দিনের সংখ্যা, তাহলে এক বছর দিনের সংখ্যা হবে 129 দিন। সো এটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে করে ফেলতে পারি যে টি টু স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার সমান সমান কি? যে আর টু বাই আর ওয়ান একেবারে হোল কিউব। তোমাকে বলে দিছে প্রশ্নে যে আগে দূরত্ব ছিল আর বর্তমানে দূরত্ব কি হয়েছে? অর্ধেক করা হয়েছে। সো এই মানগুলো এখানে বসায় দাও। সো বসাই দিয়ে টি টু বের করো। সো টি টু বের করলে তুমি দেখবা এরকম আসবে যে আর টু বাই হচ্ছে আর ওয়ান এর উপরে হোল কিউব, হ্যাঁ, ইন্টু হচ্ছে কত? টি ওয়ান। এই সবগুলো বসায় দেওয়া, দেখবা যে মান চলে আসবে 129 দিন বা 128 দিনের কাছাকাছি। ঠিক আছে? সো এটা খুবই কমন একটা প্রশ্ন, পরীক্ষাতে আসে। সো তুমি উত্তরটা মুখস্থই রাখতে পারো, খুবই কমন একটা প্রশ্ন। যদি পৃথিবী 365 দিনে, বুধ 88 দিনে সূর্যকে আগে প্রদক্ষিণ করে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এত হয়, তাহলে বুধের গড় দূরত্ব কত হবে? লিখে বলবো আমরা এভাবে যে কাটা চাইছে যে সূর্য থেকে বুধের গড় দূরত্ব, বুধকে আমরা লিখি ডাব্লিউ দিয়ে লিখি আমরা, ঠিক আছে? বুধকে আমরা লিখি ডাব্লিউ দিয়ে। সো টি ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে টি আর্থ, হ্যাঁ, এবারে কি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো? আর সম্পর্ক সমানুপাতিক আর ডাব্লিউ বাই হচ্ছে কি? আর আর্থ উপরে কি লিখবো? হোল কিউব। টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। সো এখান থেকে আমাকে বের করতে হবে কি? তুমি একটু খেয়াল করো, বের করতে হচ্ছে কি? এই বুধের গড় দূরত্ব। সো আর ডাব্লিউ বের করতে হবে। তাহলে এখানে তো অলরেডি আমাদের মানগুলো দেওয়া আছে, খেয়াল করো। 365 হচ্ছে কি? পৃথিবী। তবে 88 দিন হচ্ছে কার? 88 দিন হচ্ছে বুধ। এরপরে স্কোয়ার আছে, আর এখানে কিউব আছে। সো কিউবটা এপাশে আসলে 1/3 হয়ে যাবে, তার মানে 2/3 হয়ে যাবে এখানে। এই জিনিসটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি এখানে 2/3, মাথার মধ্যে পাওয়ারটা 2/3। আর 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 ই আছে এখানে, আর ইটা এদিকে এসে গুণ হয়ে যাবে যে আর ই। সো আমাদের এখানে আর ইটা এখানে এসে গুণ হবে। আর ই এর মানটা কত? আর এটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻11। সো তুমি একটু ক্যালকুলেটারে বসাই দাও, তাহলে দেখবা এই বুধের গড় দূরত্বটা এখানে চলে আসবে। গড় দূরত্ব এত মিটার সেটা চলে আসবে। সো জাস্ট ক্যালকুলেটারে এতটুকু বসাই দিলে কিন্তু তুমি বাকিটুকু বুঝতে পারছো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কিন্তু পাওয়ার আকার আছে। সো আমি এখানে একটু সুন্দর করে তোমাকে দেখাই দিই। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখো। দেখো এটা কিন্তু আমাদের কি পাওয়ার আকার আছে, এটা কিন্তু আমাদের মাথায় এরকম পাওয়ার আকার আছে, আর এটা হচ্ছে পুরোটার সাথে গুণ আকার আছে, এটা পুরোটার সাথে গুণ আকার আছে। সো এখানে কেউ কনফিউশনের পড়ার দরকার নেই। আর যে হয়ে গেল।
সো এটা পুরোটার সাথে গুণ আকারে আছে, এটা মাথায় শুধু পাওয়ার আকারে। সো পাওয়ারটাকে আমি এখানে অন্য কালার করে দিই যদি কেউ বুঝতে না পারো আবার। ওকে ফাইন। সো জিনিসটা হচ্ছে এরকম। ওকে ডান। সো তুমি জাস্ট মানটা বসাইলেই পেয়ে যাবা। সো এখানেও দেখো হুবহু সেম একটা প্রশ্ন বলছে, শুক্র গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে থাকলে এতদিন লাগে, সূর্য হতে গ্রহ দুটির দূরত্বের অনুপাত। তাহলে তুমি কি লিখবা? যে তুমি লিখবা হচ্ছে টি স্কোয়ার, 1 2 লিখবা না, শুধু নাম লিখবা। পৃথিবী বলছে তাহলে টি লেখো, আর আগে এসে শুক্র, তাহলে তুমি লেখো হচ্ছে এস লেখো, শুক্রের জন্য এস লেখো। সো এই যে এবার হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানো তুমি, যে R2, সরি R2 লিখবো না, নাম লিখবো যে হচ্ছে RE বাই হচ্ছে RS, উপরে কি হবে হোল কিউব। সো এখান থেকে আমরা বের করতে যাচ্ছি কি এদের অনুপাত, হ্যাঁ দূরত্বের অনুপাত। তাহলে কি লিখবো, কার অনুপাত? সূর্য হতে গ্রহ দুটির দূরত্বের অনুপাত। সো কোনটার অনুপাত চাইছে? পৃথিবী ও শুক্র যেহেতু বলছে যথাক্রমে, তাহলে আমরা পৃথিবীটাকে আগে রাখবো, পৃথিবীটাকে আগে রাখছি আর তারপরে হচ্ছে শুক্রটাকে পরে রাখছি। তাহলে এই কিউবটা এই পাশে আসলে কি হয়ে যাবে খেয়াল করো, আমরা এখানে মান বসাবো, তার আগে আমরা এই পাওয়ারটা বসাই না, এখানে 3 আছে, 3টা আবার নিচে চলে আসবে, এই পাশে 3টা এই পাশে আসলে 2 এর নিচে চলে আসবে, আর ই বাই আর এস বের করে ফেললাম। টিইটা কত? টিইটা হচ্ছে পৃথিবীর জন্য হচ্ছে 365 আর শুক্রের জন্য হচ্ছে 224। সো এটাকে ভাগ দিয়ে দাও, তুমি দেখবে এখানে একটা অনুপাত পেয়ে যাবে, আর ই বাই হচ্ছে আর এস। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অনুপাত। সো অনুপাতটা তুমি এখান থেকে করে ফেলতে পারো। ওকে, সো অনুপাতটা করো, এই অনুপাতটাই তোমার এখানে পেয়ে যাওয়ার কথা। যদি না পাও তাহলে উল্টাই দিবা, আর এস বাই আর ই করে পাবা, সেটাও কিন্তু এখানে থাকতে পারে। সো তুমি এটা আগে করো, কারণ পৃথিবী আগে বলছে তারপরে শুক্র বলছে, সো পৃথিবী আগে তারপরে শুক্র, তো এভাবেই থাকার কথা এখানে। ওকে, সো মানটা বসাই দেবো। বলছে চিত্রে কোন অবস্থানে পৃথিবীর বেগ সবচেয়ে কম? দেখো যে পৃথিবীর বিভিন্ন অবস্থান, এইখানে দেখো সূর্যের অনেক কাছাকাছি, বেগ অনেক বেশি। সবচেয়ে দূরবর্তী অবস্থা কোনটা? এটা। তাহলে দূরবর্তী অবস্থানে বেগ কম হবে এখানে, দূর বেশি ধরে আস্তে ঘুরবে, সো বেগ কম। কোন অবস্থান? এই অবস্থান। সো এই অবস্থানে বেগ সবচেয়ে কম। সো কেপলার থেকে আমাদের এভাবে প্রশ্নগুলো এখান থেকে সুন্দর মতো আসতে পারে। সো আশা করি কেপলারের যাবতীয় কথা ক্লিয়ার। এবং আর একটা কথা বলছিলাম যে কেপলারের দ্বিতীয় সূত্রতে কিসের ধারণা পাওয়া যায়? কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতির ধারণা পাওয়া যায়, মাস্ট মনে রাখবো। মহাকর্ষ সূত্র আমরা জানি যে দুইটা বস্তুর মধ্যে যে হচ্ছে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলের মান এদের বস্তুদ্বয়ের কি ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেখান থেকে আমরা ফর্মুলা পাই m1 m2 বাই হচ্ছে কত ডি স্কোয়ার। সো এই জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, জি এর মাত্রা এবং এককগুলো পরীক্ষাতে অনেক বেশি আসে। জি এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। একক আমরা জানি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর মাত্রাটা আমাদের বিশেষ করে দরকার হয়, মাত্রাটা কি আসে আমাদের এখানে, যে m ইনভার্স 1 l কিউব আর t ইনভার্স 2। সো মাত্রাটা একটু কষ্ট করে আমরা এখান থেকে মনে রাখার চেষ্টা করব, কারণ মাত্রাটা পরীক্ষাতে প্রায় আসে। সো একক মাত্রাটা খুব ইম্পর্টেন্ট। সো হচ্ছে মহাকর্ষীয় বল এবং হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। সো বলছি মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপ নিচের কোনটা? ভেক্টর রূপ হচ্ছে এটা, যে F21 সমান কি হবে, জি m1 m2 দুইটা বস্তুর মধ্যে ভর। আর এই দেখো কিভাবে তুমি লিখবা, আমি তোমাকে লিখে দেখাই এখানে যে ভেক্টর রূপটা আসলে কি হবে। ভেক্টর রূপটা হবে হচ্ছে, আমরা শুধু জানতাম কি যে এদের মধ্যে বল কাজ করে জি m1 m2 বাই হচ্ছে ডি স্কোয়ার আর স্কোয়ার, তাই না? সো ভেক্টর রূপটা হচ্ছে এখানে একটা একক ভেক্টর দিয়ে গুণ করব আমরা। একক ভেক্টর দিয়ে গুণ করা মানে কি, যে ওই ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করা। সো ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে কি হবে, একটা মাইনাস আসবে। আর ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে তখন কি পাবো তুমি, জাস্ট এটা পাবা যে এখানে জি m1 m2 r2 আর r মিলে কত হয়ে যাবে, আর কিউব হয়ে যাবে, আর সাথে থাকবে কি একটা আর ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর রূপ। সো তুমি খেয়াল করো, এটা তুমি পাচ্ছ এখানে মাইনাস জি m1 m2, এ দেখো r1 কিউব, আর এখানে শুধুমাত্র আর 1 2 মানে বোঝাইছি কি যে প্রথম থেকে দ্বিতীয় বস্তু, হ্যাঁ প্রথম দ্বিতীয় বস্তু বোঝাইছে। যাই হোক, সো ক নাম্বারটা মনে রাখতে পারো, দুটি বস্তুর মধ্যে দূরত্ব 3 গুণ করলে মহাকর্ষ বল কি হবে আমরা জানি, এদের মধ্যে বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো 3 গুণ যদি করো তাহলে কি হয়ে যাবে, 1/9 হয়ে যাবে। তো উত্তর হবে কত, 1/9। বলছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.673 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সো কোথায় আছে এককটা ভালো মতো খেয়াল করে দেখো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এখানে ঠিক আছে একমাত্র, হ্যাঁ। আর যদি আমি এই দশমিকটা এখানে বসাই দিই তাহলে 6.67 10⁻11 চলে আসবে। আর হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, সো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, হ্যাঁ। সো এটা দেখে কিন্তু অনেকে দাগায় ফেলে ঠাসাস, কারণ এখানে এটা আছে সব মিল আছে কিন্তু একক ভুল আছে কিন্তু, সো দাগানো যাবে না। ওকে, সো আমরা অন্যটা দেখলাম, একটি গাছের একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করে, এফ আপেল আবার পৃথিবীকে এফ বলে আকর্ষণ করে, সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে দুইটা সমান, গাছ আপেল এবং পৃথিবী দুজন পরস্পরকে সমান বলে আকর্ষণ করে। সো এটা খুবই কমন সেন্স। 1 কেজি ভরের বস্তু দুটি পরস্পর হতে 1 মিটার দূরে স্থাপন করে তারা পরস্পর যে বলে আকর্ষণ করে, এফ সমান জি
ভরের মান 1, দূরত্ব হচ্ছে 1, তাহলে কি থাকলো? এই আকর্ষণ বলের মানটা কত? আকর্ষণ বলের মানটা হচ্ছে এই যে মহাকর্ষীয় ধ্রুবক 6.673 10⁻11। এবার কিন্তু নিউটন, এত নিউটনে আকর্ষণ করে, সেটা কত? 6.67 10⁻11। এত নিউটন, কিন্তু অবশ্যই নিউটন। এবার কিন্তু নিউটন বেস করে হবে না, এটা জি চাই নাই, বলছে আকর্ষণের বল, আকর্ষণ করে তার বলের মান কত? এই যে বল, সো বল বললে অবশ্যই কি হবে? এফ, হ্যাঁ, নিউটন। ওকে ফাইন। দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কি হবে? দূরত্ব অর্ধেক করলে জাস্ট আগের প্রশ্নটাই, এফ সমানুপাতিক 1/d²। সো দূরত্ব অর্ধেক করলে, সো খেয়াল করতে হবে জিনিসটা, দূরত্ব অর্ধেক করা মানে কি? এই যে অর্ধেকের উপর স্কোয়ার, আবার তাহলে জিনিসটা কি আসবে? এই যে উল্টায় গিয়ে 4 আসবে, তার মানে কি 4 গুণ হবে। হ্যাঁ, তার মানে দূরত্ব অর্ধেক করলে সেটা 4 গুণ বেড়ে যাবে, 4 গুণ বেড়ে গেছে আর কি, কাছাকাছি আনছো, তাহলে বল বেড়ে যাবে। ওকে, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা m−1 L³ T−2, এটা আমরা অলরেডি দেখে আসছিলাম। অভিকর্ষ ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের পরিবর্তন থেকে আমাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে, এটা অনেক ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসবে, সূত্র, গ্রাফ, অঙ্ক সব কিছু থাকবে এখানে। সো ভূপৃষ্ঠে আমরা সূত্রগুলো একটু সামারি করে ফেলে আসবো এখানে, যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি সমান হবে হচ্ছে gm/r²। ভূপৃষ্ঠে আমরা লিখতে পারবো, যদি আমাদের কি দেওয়া থাকে, আমাদের যদি ঘনত্ব দেওয়া থাকে, তাহলে 4/3π ρg আর লিখতে পারবো। এইচ উচ্চতায় আমরা কি কি লিখতে পারবো? এইচ উচ্চতায়, সো এইচ উচ্চতায় আমাদের সূত্র হবে হচ্ছে যে GH সমান, একটা সূত্র লেখা যাবে হচ্ছে এরকম gm/r+h², বা আমরা লিখতে পারবো হচ্ছে উচ্চতার জন্য হচ্ছে g × r/r+h², এটা লিখতে পারবো আমরা। বা কম উচ্চতার ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে g × 1 - 2h/r, এটা আমরা লিখতে পারবো। সেই হচ্ছে আমাদের তিনটা সূত্র, এইচ উচ্চতা। এবং মনে রাখবো আমরা ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জি কমে, যত উচ্চতায় যাব জি এর মান তত কমতে থাকবে। ভূপৃষ্ঠে জি এর মানটা সর্বোচ্চ এবং মেরুতে সবচেয়ে বেশি, এই যে দুটো কথা বললাম লিখে নাও, মেরুতে সবচেয়ে বেশি এবং ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, ভূপৃষ্ঠের মধ্যে মেরুতে সবচেয়ে বেশি। এবার হচ্ছে পরেরটা হচ্ছে এইচ গভীরতায়, সো এটা আমাদের একটা জিনিস, তারপর এটা হচ্ছে আমাদের একটা জিনিস, আর পরেরটা হচ্ছে এইচ গভীরতা, এখানে লিখে ফেলি সেটা আমরা, যে এইচ গভীরতায়। সো এইচ গভীরতায়, এইচ গভীরতায় কি হবে সূত্র? যে জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 - h/r, বা সেটাকে লিখতে পারি আমরা এভাবে, যে 4/3π ρg r-h। প্রত্যেকটা সূত্র মনে রাখো, প্রত্যেকটা সূত্রই তুমি দেখবা এমসিকিউর মধ্যে তোমার সরাসরি কাজে লাগতেছে। এবং এখানে আরেকটা সূত্র লিখবো আমরা ল্যামডা অক্ষাংশে, ল্যামডা অক্ষাংশে আমাদের জি এর মান। সো ল্যামডা অক্ষাংশে জি এর মানটা হবে হচ্ছে আমাদের জি ল্যামডা সমান হচ্ছে জি - ω²r, সাথে থাকবে হচ্ছে cos² ল্যামডা। সো জি ল্যামডা সমান হচ্ছে জি - ω²r cos² ল্যামডা। সো এই হচ্ছে আমাদের অনেকগুলো জি এর সূত্র ভূপৃষ্ঠে, উচ্চতায়, গভীরতায়। এবং গ্রাফও মনে রাখবো আমরা, যে কেন্দ্র থেকে যদি আমরা চিন্তা করি, কেন্দ্র থেকে হচ্ছে আমাদের কেন্দ্র, হ্যাঁ কেন্দ্র আমাদের, সো কেন্দ্র, সো এটা হচ্ছে আমাদের, এখানে আমরা বোঝাচ্ছি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এখানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এই বড় হচ্ছে দূরত্ব। সো কেন্দ্র থেকে যত আমাদের দূরত্ব বাড়বে, আস্তে আস্তে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত অভিকর্ষ ত্বরণের মানটা বাড়তে থাকে, এবং এখানে সর্বোচ্চ 9.8 হয়। সো তারপরে কি হয়, আস্তে আস্তে যতই সামনে যাবা কমতে থাকে। সো এই বরাবর যেখানে সর্বোচ্চ, সেটা হচ্ছে আমাদের কি, যে ব্যাসার্ধ, অর্থাৎ কি ভূপৃষ্ঠ সর্বোচ্চ হয়, তবে আস্তে আস্তে কমতে থাকে। সো এগুলো আমরা জানি, তবে এখানে বিভিন্ন রকম আরও বিভিন্ন ভ্যারিয়েশন আসবে। সো ভ্যারিয়েশনগুলো আমরা সামনে দেখব, প্রশ্ন অনুযায়ী ভ্যারিয়েশনগুলো দেখব। যে অবশ্যই তোমাকে গ্রাফের সময় খেয়াল রাখতে হবে, গ্রাফটা কেন্দ্র থেকে শুরু হয়েছে নাকি ভূপৃষ্ঠ থেকে শুরু হয়েছে না কি, সেটা ভালো মতো খেয়াল করে উত্তর দিতে হবে। খালি এটাই দাগানো যাবে না, প্রশ্নটা পড়ে দেখতে হবে। সো আমি কয়েকটা তোমাকে সামনে দেখাবো। বলছে পৃথিবীর ভর এম হলে জি/জি অনুপাত কত? তুমি খেয়াল করো, এখানে দেখো, এই দেখো, এখান থেকে জি/জি অনুপাত বের করো। তো এখান থেকে তুমি জিটা এখানে নিয়ে আসো, কোন জি/জি দেখি আমরা, বড় জি বাই ছোট জি। সো এই জিটা এখানে নিয়ে আসো, তাহলে r² এখানে আসবে, এমটা নিচে আসবে। তাহলে তুমি কি লিখতে পারবে এখানে, যেরকম যে আমরা শুধু জানতাম জি ইকুয়াল টু হচ্ছে gm/r²। তাহলে এখান থেকে তুমি কি লিখবা, এই জি আছে, এই জিটা নিচে আনলা, এই r² উপরে গুণ চলে আসবে, আর এমটা নিচে ভাগ চলে আসবে। সো এই যে অনুপাত বের করে ফেললা, বড় হাতের জি/জি মানে হচ্ছে r²/m। সো r²/m ক নম্বরে আছে, সেখানে তুমি বুঝে গেলা। সো পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে, এই যে ভালো মতো খেয়াল করো, এখানে অনেকে ভুল করবে। সো ভালো মতো পড়তে হবে, বাংলা এখানে লেখা আছে
যে পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে তখন অভিকর্ষ ত্বরণের মান কী হবে। তাহলে এই যে হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে, সো পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে আমরা জানি কেন্দ্রে জি এর মানটা 0 আমরা জানি। সো উপরে হচ্ছে জি এর মানটা 9 পয়েন্ট আমরা জানি। সো আস্তে আস্তে কী হবে, তাহলে কমবে অবশ্যই 9.8, আর নিচে 0, তার মানে কি অবশ্যই কমতেছে। তাহলে কমবে, কোনটা কমার গ্রাফ আছে দেখো, এই যে একমাত্র কমার গ্রাফ হচ্ছে এটা। তো তোমাকে পড়ে দেখতে হবে পৃষ্ঠ থেকে কেন্দ্র, তার মানে কি এটা হচ্ছে পৃষ্ঠ ছিল, এখানে কি এটা কিন্তু কেন্দ্র না, এটা হচ্ছে পৃষ্ঠ, ভূপৃষ্ঠ আর কি। হ্যাঁ, সো ভূপৃষ্ঠ, তাহলে এই জন্য গ্রাফটা কিন্তু আলাদা হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। সো ওকে ফাইন, আমরা বুঝে গেছি, এটার কথাই বলছিলাম, এই ভ্যারিয়েশনটার কথাই আমরা বলতেছিলাম। সো আমি এই প্রশ্নটাকে একটু সামনে এনে দিই, তা তোমার জন্য সুবিধা হবে, এই গ্রাফের পরেই থাকো তাহলে তোমার সুবিধা হবে, কেমন? ওকে ফাইন, পরেটা দেখা যাক। বলছে পৃথিবী ব্যাসার্ধ দ্বিগুণ ব্যাসার্ধের এবং পৃথিবীর ভরের সমান ভরের একটি কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ হবে, সমান ভর। তাহলে হচ্ছে আমরা কি লিখবো, আমরা জানি হচ্ছে জি সমান সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। সমান ভর বলছে মানে কি, এই ভরটা হচ্ছে ধ্রুবক, সেটা হচ্ছে বাদী, জি তো এমনি ধ্রুবক। তো জি এর সাথে আরেক সম্পর্ক হচ্ছে এটা, বলছে কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কি হবে। সো কাল্পনিক গ্রহে অভিকর্ষ ত্বরণের মানটা হবে হচ্ছে, কাল্পনিক গ্রহ তাহলে লিখলাম হচ্ছে কে, আর পৃথিবীরটা তো হচ্ছে জিই। সো আমরা কি লিখবো এখানে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে লিখবো হচ্ছে আর ই বাই হচ্ছে আর কে, উপরে আছে হোল স্কোয়ার, ব্যস্তানুপাতিক, তাই দেখো আমরা লিখেছি যেভাবে উল্টা লিখে দিছি। সো অনুপাতটা কি হবে, আর কেটা কত হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ, সো পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ, আর পৃথিবীর ব্যাসার্ধ শুধু আর, তাহলে হিসাব করলে কত আসবে, আর আর কাটা গেলে থাকবে 1/4। তাহলে আমাদের কাল্পনিক গ্রহের মানটা আসবে কত, যে 1/4, মানে জি/4, সো 1/4 গুণ হবে। সো এভাবে তোমাকে বুঝতে হবে সূত্রগুলো থেকে কিভাবে অঙ্ক করা যায়। একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে, ভর ও ব্যাসার্ধ দুটোই অর্ধেক হলে ওই গ্রহের পৃষ্ঠে জি এর মান কত হবে। তার মানে এবার তুমি কিন্তু কি লিখবা, তাহলে লিখবা তুমি ওই কাল্পনিক গ্রহের যে তোমাকে জিজ্ঞেস করছে, তাহলে লিখলাম জি কে বাই জিই। তাহলে এখানে কি লিখবা, ভরের সাথে সমানুপাতিক, তাহলে আমরা জানি হচ্ছে যে হচ্ছে এম কে বাই হচ্ছে এম ই লিখতে হবে। আর এখানে আমরা দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে লিখবো কি আমরা আর ই বাই হচ্ছে আর কে, তারপর অবশ্য হোল স্কোয়ার আছে। মানটা বসায় দাও। বলছে একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক, পৃথিবীর অর্ধেক, তাহলে এখানে যদি এম হয় তাহলে এটা হবে কত, m/2। ওকে, আর এটা যদি আর হয় তাহলে এটাও হবে কত, r/2, তারপরে হোল স্কোয়ার আবার আছে। একটু কাটাকাটি করো, এখানে থাকতেছে তোমার কত, হাফ, এখানে থাকতেছে কত, এই আর আর কাটা থাকতেছে হচ্ছে 1/4, নিচে আছে 1/4, সেটা কিন্তু উপরে উঠে যাবে, তাই না? খেয়াল করেন 1 আছে কিন্তু এটা উপরে উঠে যাবে, তাহলে হবে হচ্ছে শুধু 4। সো কাটাকাটি গিয়ে কত থাকবে হচ্ছে 2, তার মানে দ্বিগুণ হবে। তাহলে প্রশ্ন হবে হচ্ছে, তাহলে এই মানটা বুঝতে পারতেছি আমরা, জি কে বাই জিই, তাহলে জি কে কত হবে 2GE, তাহলে দ্বিগুণ হবে। সো এই প্রশ্নগুলো দেখছো, খেয়াল করছো, তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু হলো সেম ক্যাটাগরি, এই দুটো প্রশ্ন কিন্তু সেম ক্যাটাগরি। সো আশা করি আমরা পারবো এখান থেকে আসলে। পৃথিবীতে কোনো বস্তুর ওজন 20 নিউটন হলে চাঁদে কত। সো মনে রাখবা যে পৃথিবীতে কোনো বস্তুর ওজন 20 নিউটন হলে চাঁদে তার মানটা কি হবে। চাঁদে আমরা জানি ওজনটা হচ্ছে g/5 বা g/6 হয়ে যায়। তুমি মনে রাখবা যে চাঁদে জি এর মানটা হচ্ছে কি, চাঁদে জি এর মানটা কি পৃথিবীর 5/1 ভাগ বা 6/1 এরকম আর কি মোটামুটি। তো এখানে সেই অনুযায়ী পৃথিবীতে 20 নিউটন, তাহলে চাঁদে আরও কম হবে, তাহলে 4 নিউটন হবে, সেটা তুমি মোটামুটি গেস করতে পারো। সো আশা করি এটা বুঝতে পেরেছো কীরকম হতে পারে। সো পৃথিবীর কেন্দ্র থেকে, তাহলে এই গ্রাফটাকে তাহলে আমি একদম সামনে দিয়ে দিই, তাহলে গ্রাফের প্রশ্নগুলো আমাদের একসাথে থাকলো। দেখো তাহলে আমরা এই যে গ্রাফের প্রশ্নগুলো একসাথে থাকলো, এটা ছিল পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে, এটা ছিল পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে মেইন কথাগুলো হচ্ছে এই পড়াটা, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে গতিশীল। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে কোন দিকে যাচ্ছি, পৃষ্ঠের দিকে যাচ্ছি, কেন্দ্রে জি এর মান 0, আর আস্তে আস্তে আমরা পৃষ্ঠের দিকে যাচ্ছে। পৃষ্ঠের দিকে গেলে কী হবে আমরা কি জানি, পৃষ্ঠের দিকে জি এর মান বাড়ে, তো দেখো যতই এইচ বাড়বে কেন্দ্র, তার মানে কেন্দ্র থেকে কিন্তু শুরু হয়েছে গ্রাফটা। সো কী হবে, জি এর মানটা আমাদের বাড়তে থাকবে, জি এর মানটা আমাদের এখানে বাড়তে থাকবে। তাহলে শুরুরটুকু দেওয়া, আরও উপরে গেলে কী হবে সেটা দেওয়া নাই, সো লাগবে না, এটাই এনাফ, এইটুকু যেহেতু আছে এটাই আমাদের উত্তর। ওকে, সো নিচ থেকে উপরে গেলে কী হবে, যে জি হচ্ছে বাড়বে, হ্যাঁ, নিচ থেকে গেলে কী হবে, জি বাড়ে। সো দেখো জি এখানে বাড়ছে, আরও উপরে গেলে কী হইতো, কমতো কিন্তু, তো সেটা আমাদের নাই যেহেতু, সো সেটা আমাদের সমস্যা নাই। সো আমরা এখান থেকে পরবর্তী প্রশ্নগুলো দেখি। বলছে আর পৃথিবী ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতে জি এর মান পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক হবে। সো কী লিখবা তুমি, জি এইচ সমান সমান জি ইন্টু কী লিখবা, আর বাই আর প্লাস এইচ
হোল স্কোয়ার। তোমাকে জিজ্ঞেস করছে যে ভূপৃষ্ঠতে কত উচ্চতা, জি এর মান ভূপৃষ্ঠের অর্ধেক হবে। সো ভূপৃষ্ঠের অর্ধেক মানে কি g/2, এখানে হচ্ছে শুধু জি। তোমাকে এখান থেকে এইচ বের করতে হবে, জাস্ট একটু ক্যালকুলেশন করো, হয়ে যাবে জি কাটা, এখানকার স্কোয়ারটি পাশে আসলে রুট হবে, সো 1/√2 সমান সমান এখানে থাকতেছে হচ্ছে r ডিভাইড বাই r প্লাস এইচ। সো তুমি এখন এইখান থেকে ক্যালকুলেশন করো, আর গুণ করো, গুণ করে তুমি এখান থেকে এইচটা বের করো। সো এখানে আসতেছে √2 সাথে √2r, আর এখানে আমাদের গুণ করলে আসবে হচ্ছে r প্লাস এইচ, এদিকে আরটা চলে আসলো। তো এটা হচ্ছে উত্তর, যে আমরা উত্তরটা পেয়ে গেছি। সুতরাং এইচ সমান সমান এটা আসতেছে আমাদের আরটা কমন নিলে আসতেছে √2 - 1। সো আরটা কমন নিলে এটা থাকতেছে, সো আর √2 হচ্ছে 1.41। সো এটা আমাদের এটা থাকে হচ্ছে আমাদের 0.414। তাহলে এটাই আমাদের উত্তর 0.414। এটা চেক করে দেখো যে √2 - 1 × r কত আসে, সেটাই তুমি একটু চেক করে নাও। বলছে পৃথিবীর ব্যাসার্ধ r এবং পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ g, পৃথিবী বিশ্বতে h উচ্চতা অভিকর্ষ ত্বরণ কি হবে? আমরা জানি, সূত্র জানি যে h উচ্চতা অভিকর্ষ ত্বরণ হবে g × r ডিভাইড বাই r প্লাস এইচ হোল স্কোয়ার। দেখো কোনটার সাথে মিলে, জাস্ট চেক দাও কোনটার সাথে মিলে, এগুলো তো মিলে না। এইটা খেয়াল করো, আর এই দেখো r স্কোয়ার বাই r প্লাস এইচ হোল স্কোয়ার, সো বি নাম্বারটা মিলতেছে। সো জাস্ট সূত্র কিন্তু পরীক্ষায় চলে আসছে, বলছিলাম সূত্রগুলো পারা থাকলে ভালো হয়। ভূপৃষ্ঠ হতে যে গভীরতায় উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান সমান হবে, সেই গভীরতা উচ্চতার অনুপাত কত হবে প্রায়? তাহলে আমরা এই ধরলাম যে গভীরতায় হচ্ছে জিডি, উচ্চতায় হচ্ছে জিএইচ। সো গভীরতায় সূত্র হচ্ছে জি ইন্টু 1 - এইচ বাই আর, আর সেখানে আমি এইচ না লিখে হচ্ছে ডি, তাহলে সুবিধা হবে। সো তাহলে সুবিধা হবে আমাদের 1 - ডি বাই আর, আর এখানে হচ্ছে কি জি ইন্টু 1 - 2এইচ বাই আর, উচ্চতার জন্য এইচ লিখলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছ কারাগারি যাচ্ছে, এখান থেকে এগুলো কারাগারি যাচ্ছে। এখানে আলটিমেটলি কী থাকবে? এখানে আলটিমেটলি থাকবে হচ্ছে আমাদের এটা সব কিছু আমাদের এখানে শূন্য টূন্য হয়ে গেলে কি থাকছে খেয়াল করো, এখানে আমরা 1 - ডি বাই আর, এখানে এইচ বাই আর থাকছে। পরবর্তীতে আমরা লিখি আমরা 1 - ডি বাই আর, এখানে থাকতেছে 1 - 2এইচ বাই আর। সো এখানে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে সব কিছুকে এক পাশে নিয়ে আসতে পারি, অথবা আমরা হচ্ছে এখানে উভয় পক্ষ থেকে সে বাদ দিলে থাকবে হচ্ছে আমাদের শুধুমাত্র এটুকুই থাকে, ডি বাই আর সমান সমান 2এইচ বাই আর। এখান থেকে যদি আমরা আরটাও বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, ডি ইকুয়াল টু হচ্ছে 2এইচ। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ডি ইকুয়াল টু হচ্ছে 2এইচ। সো আমাদের এখানে বলছিল অনুপাত জিজ্ঞেস করছিল যে গভীরতা ও উচ্চতার অনুপাত, তাহলে আমরা গভীরতাটা অবশ্যই উপরে রাখবো, গভীরতা ও উচ্চতা, তাহলে গভীরতা ভাগ হচ্ছে উচ্চতা, তাহলে আসবে কত 2, তাহলে 2:1 হবে উত্তর। তাহলে কি হবে 2:1, যে গভীরতা ও উচ্চতা বলছিল, সো ডি ইস টু এইচ, দেখো ডি ইস টু এইচ, ডি উপরে এইচ নিচে। সো এভাবে তোমাকে এই প্রশ্নগুলো বুঝে নিতে হবে। কত উচ্চতায় জি এর মান 0 হবে, সো তুমি সেম একইভাবে অঙ্কটা করে ফেলতে পারো যে জি এইচ জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, বা লিখতে পারো 1 - 2এইচ বাই আর, 1 - 2এইচ বাই আর। এখান থেকে হিসাব করো জি এর মান কোথায় 0 হবে, এখানে 0, কত উচ্চতায় গেলে 0 হবে, তো সেক্ষেত্রে হিসাব করলে থাকবে হচ্ছে যে 1 মাইনাস হিসাব করলে থাকবে কত, যেটা দেখে আসলে 0 হয়ে যাবে, 1 - 2এইচ বাই আর। সো 1 - 2এইচ বাই আর, সো 2এইচ বাই আর সমান সমান হচ্ছে কত 1, তাহলে এইচ সমান সমান আসতেছে কত r/2। সো r/2তে গেলে কি হবে, জি এর মানটা 0 হবে। সো এইভাবে করে দেখো, এই সেম অঙ্কগুলো তুমি পারবা যে 200 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে। তো সূত্র লিখবা জি এ সমান সমান জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, জাস্ট মানটা বসাই দিবা। এইচ এর মানটা 200 কিলোমিটার বসাবা, তবে মাস্ট মিটারে নিয়ে 3টা শূন্য মাস্ট মনে করে দিব। আর আর এর মানটা তো আমরা জানি, এই যে 6.4, এই যেটা লেখা আছে মিটারে নিয়ে নিব 10⁶ মিটার। সো মানটা এখানে বসাই দেওয়া, শুধু জি এর মানটাও জানা আছে 9.8। সো ক্যালকুলেটরে আমরা অবশ্যই চাইলে বসাতেই পারবো, কোনো সমস্যা নেই। সো কোথায় অর্ধেক হবে সেটা আমরা অলরেডি জানি, কীভাবে অর্ধেক করতে হয়। জি বাইট কোথায় 1/3 হবে সেটাও সেম একইভাবে করতে পারবো। কী লিখবো আমরা, জি এইচ সমান সমান জি ইন্টু সেম অঙ্ক আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তুমি এখানে কী করবা 1/3, তাহলে এখানে তুমি কী করবা, এখানে তুমি লিখবা হচ্ছে 1/3, যেটা হচ্ছে তুমি এখানে বসাবো কত g/3, সো g/3 ইন্টু জি, আর এখানে তুমি আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো সেম একইভাবে জি কাটা, তারপরে সেম একইভাবে থেকে এইচ বের করবা, যেটা আমরা একটু আগে কিন্তু করছিলাম সেম অঙ্কগুলো।
সো আশা করি এরকম অঙ্ক আসলে পারা যাবে। এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মানে একটা এমসিকিউ। খেয়াল করো, পৃথিবী পৃষ্ঠ, তাহলে প্রথমটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ জি, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, তাহলে হচ্ছে জি এইচ, এবং হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতা, সেটা হচ্ছে কি জি বি এইচ। এর মধ্যে এদের মান যথাক্রমে কি হবে? আমরা জানি ভূপৃষ্ঠ মানটা সর্বোচ্চ হয়, সবচেয়ে বেশি দেখো ভূপৃষ্ঠ জি এর মানটা সর্বাধিক এখানে দেখাচ্ছে, এগুলাতে সর্বোচ্চ দেখাচ্ছে না। সো এই দুটা বাদ, এই দুটা আগে থেকেই বাদ, এই দুটা খেয়াল করো। ভূপৃষ্ঠ সবচেয়ে বেশি, তারপরে গভীরতায় জি এর মানটা যখন আমরা একই গভীরতায় যদি নামি এবং একই উচ্চতায় উঠি, উপরে জি এর মান তাড়াতাড়ি কমে, উপরে জি এর মান তাড়াতাড়ি কমে। তাহলে কোথায় একটু বেশি থাকে? গভীরে একটু বেশি থাকে, তারপরে এই মানে উচ্চতাটা আসে। তাহলে ভূপৃষ্ঠে, তারপরে গভীরতা, তারপরে উচ্চতা। সো এটা কিন্তু একটু মনে রাখতে পারো। অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা। মেন কথা হচ্ছে এটা, পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা। পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা আমরা জানি এই কেন্দ্রে জি এর মান 0, তাইলে গভীরতা নামলে জি কমবে, জি কমবে। তাহলে দেখো এইচ বাড়াই জি কমছে, শেষ, সহজ কথা। কারণ পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা বলছে। এরকম আসলে তুমি জাস্ট কল্পনা করে নেবে পৃথিবী পৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে গতিশীল, তাহলে আবারও একই প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে গতিশীল। সো আমরা এটা বুঝে গেলাম একটু আগে। জি এর মান কোথায় সর্বাধিক? বলছিলাম মেরুতে জি এর মান সর্বাধিক হয়। চাঁদে তরল পৃথিবীর 1/6, বস্তুর ভর 60 কেজি, চাঁদে ভর কত? চাঁদে ভর সেই 60 কেজি থাকবে, কারণ ভর তো চেঞ্জ হয় না। তারপর হচ্ছে কত অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম? অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম হয়, তাহলে আমরা জানি সূত্র হচ্ছে জি ল্যামডা সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, যেখানে কজ কজ যদি আমরা কি করি 0 ডিগ্রি দিই, কজ 0 ডিগ্রির মান 1, সো তখন এখানে বড় একটা জিনিস এখানে বাদ চলে যায়। এবং যদি কজ 90 দেই আমরা, কোনো কিছুই, বা কজ 90 শূন্য, এখানে কোনো কিছুই বাদ যায় না। আমাদের জিজ্ঞেস করছে প্রশ্নে জিজ্ঞেস করছে হচ্ছে কোথায় ত্বরণের মান সবচেয়ে কম হয়। আমরা জানি বিষুবী অঞ্চলে সবচেয়ে কম হয়। আর বিষুবী অঞ্চল মানে কি? এখানে কজ ল্যামডা মানটা কত ডিগ্রি? ল্যামডা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, ঠিক আছে। সো ল্যামডা হচ্ছে আমাদের এখানে 0 ডিগ্রি, ঠিক আছে। সো ল্যামডা ইকুয়াল টু এখানে কত ডিগ্রি? সরি 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? বিষুবীয় অঞ্চল। সো বিষুবীয় অঞ্চল, হ্যাঁ, সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে 90 ডিগ্রিতে, সবচেয়ে কম হয় হচ্ছে জি, সবচেয়ে কম জি কম, জি সর্বনিম্ন কোথায়? যে বিষুবীয়তে, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রিতে। সো 0 ডিগ্রিতে, কারণ 0 ডিগ্রি বসলে এখানে 1 হবে, অনেক কিছু বাদ চলে যাবে, কমে যাবে মানটা। এই কারণে ব্যাসার্ধ ঠিক রেখে যদি এর ভরও বৃদ্ধি পেতে থাকে, তাহলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ও ভরের মধ্যে সম্পর্ক কি হবে? এই কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ ঠিক রেখে যদি এর ভর বৃদ্ধি পেতে থাকে, তাহলে ব্যাসার্ধ ঠিক রেখে সূত্র জানতাম আমরা এরকম জি এম বাই আর স্কোয়ার, ব্যাসার্ধ ফিক্সড রাখছি আমরা, তাহলে ভরের সাথে জি এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে যদি এরকম হতো তাহলে সমানুপাতিক হতো, এম বাড়লে জিও বাড়তো, ঠিক আছে। যদি আমাদের কি হইতো? কাল্পনিক গ্রহের ভর বৃদ্ধি পেতে থাকে, তাহলে অভিকর্ষ ত্বরণের মানও বৃদ্ধি পেতে থাকবে। সো এই হচ্ছে আমাদের গ্রাফটা। মেরু অঞ্চলে, বিষুবী অঞ্চলে ত্বরণ কত কম? মেরু অঞ্চল অপেক্ষা বিষুবী অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত কম? সো আমরা জানি মেরু অঞ্চলে হচ্ছে আমাদের জি ল্যামডার মানটা কত? যে জি মাইনাস, এখানে কত হবে? জি মাইনাস না, এই জি হয়, যে কারণ জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। সো ল্যামডার মানটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে তখন আমাদের আসে হচ্ছে জি ল্যামডা সমান সমান মেরুতে। সো মেরুতে হচ্ছে কত? জি ল্যামডা সমান সমান জি। আর বিষুবীয়তে দেখো, বিষুবীয়তে কত? যে বিষুবীয়তে হচ্ছে জি ল্যামডা সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0 ডিগ্রি। তাহলে এখানে আমাদের আসে হচ্ছে কজ স্কোয়ার 0 মানে 1, তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। সো একটাই হচ্ছে আমাদের জি, আর আরেকটাই হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার। সো বুঝতেই পারছো যে কতটুকু কম। সো পার্থক্য যদি আমরা নিই, এখানে একটা হচ্ছে জি ল্যামডা প্রাইম, তাহলে পার্থক্য নিলে কী হবে? সো এখানে ডেল জি, তাহলে কত আসবে আমাদের এখানে? ডেল জি ল্যামডা কত আসবে? যেখানে জি ল্যামডা মাইনাস হচ্ছে কত? সরি, এখানে আসবে হচ্ছে জি মাইনাস জি মাইনাস মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার আর, তাহলে থাকতেছে কত? ওমেগা স্কোয়ার আর। সো পার্থক্য হচ্ছে কত? কতটুকু কম? ওমেগা স্কোয়ার আর এতটুকু হচ্ছে কম। সো আশা করি বুঝতে পেরেছো। ভর ধ্রুবরেখে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করলে অভিকর্ষ ওজন কি হবে? অলরেডি আমরা পড়ছি এই টাইপটা। ওজন কি হবে? নিরক্ষীয় রেখায়, নিরক্ষীয় রেখা মানে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি? জি ল্যামডা সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর সাথে কি হবে? কজ স্কোয়ার 0 ডিগ্রি। তো সেক্ষেত্রে মান হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর জি ল্যামডার মান
জি ল্যামডার মানটা আমাদের হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। আশা করি বুঝতে পেরেছ। কৌণিক বেগ কত? হ্যাঁ, কৌণিক বেগ আমরা জানি ওমেগা সমান সমান হচ্ছে 2π/t, আর টি কত? টি হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। সো 2π/t, সো 2π/400। তো তুমি দেখবা মানটা কত আসবে? 7.2 10⁻⁵, এরকম কিছু একটা আসবে। তুমি একটু ক্যালকুলেটরে চেপে দেখো। আশা করি বুঝতে পেরেছো। বলছে পৃথিবী পৃষ্ঠতে এইচ উচ্চতার অভিকর্ষণ g/4 হলে সেখানে ওজন কত হারাবে? তো g/4 মানে কি? g/4 মানে হচ্ছে 0.25 ইন্টু হচ্ছে জি। তার মানে ওজন সেখানে হয় 25%, ওজন সেখানে হয় হচ্ছে বর্তমানের 25% হয়। তাহলে ওজন হারায় কতটুকু? তাহলে ওজন হারাই হচ্ছে বাকি 75% ওজন তাহলে হারাইছে। এখানে সেটাই বলছে ওজন কত হারাবে, তাহলে কি বলবা? 75% হারাবে। সো এভাবে তুমি কিন্তু বের করে ফেলতে পারো। পৃথিবীর কোন স্থানে ত্বরণকে আদর্শ ধরা হয়? 45 ডিগ্রি অক্ষাংশে আমরা জি এর মানকে আদর্শ ধরি। পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কি হয়? সো তুমি এটা কীভাবে বলবা? পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে তুমি, তার মানে কিছু বলা নাই মানে এখানে এম স্থির, কিছু বলা নাই মানে এখানে এম স্থির। আমরা বলছিলাম কিন্তু এই টাইপের প্রশ্নটা যে রো কিন্তু স্থির হতে পারে, রো লেখা নাই, কিছু লেখা নাই মানে এম স্থির। আমরা সূত্র জানি জি ইকুয়াল টু gm/r²। তাহলে যদি এগুলা স্থির থাকে তাহলে জি এর সাথে আর এর সম্পর্ক কি? এরকম আমাদের বর্গের ব্যস্তানুপাতিক। সো ব্যাসার্ধ হ্রাস পেলে জি বাড়বে, সো জি কী হবে? বা বৃদ্ধি পেতে থাকবে। ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুর ভর এত 50 কেজি হলে সো চাঁদেও 50 কেজি হবে। সো এটা ডাবল চলে আসছে। ল্যামডা অক্ষাংশের সূত্র কি? যে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। সেইটা কারণ এইটুকু মানেই হচ্ছে আমাদের কি? যে ছোট জি, হ্যাঁ, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো সূত্রগুলো আসলে বুঝতে পেরেছো। মেরু অপেক্ষা বিশ্বব্যাঞ্চলীয় ত্বরণ কতটা কম? ওমেগা স্কোয়ার আর, একটু আগে কিন্তু আমরা সেটা বের করেছিলাম হিসাব করে। তো আশা করি মনে আছে। পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান অপেক্ষা প্রায় কত গুণ বেশি বৃদ্ধি পেলে বিষুবীয় অঞ্চলে বস্তুসমূহ ঘূর্ণমান পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে চলে যাবে? সো এটা কিন্তু পুরা ঘ নাম্বারের একটা ম্যাথ, সেটা কিন্তু আমরা সৃজনশীলের মধ্যে সিকিউ এর মধ্যে কিন্তু এই ম্যাথগুলা করছি। তো সেইভাবে তুমি একটু সেটা করে ফেলতে পারো, ঠিক আছে? তো সেভাবে তুমি করে দেখো, মোটামুটি 17-র মতো চলে আসবে। সো সেটা একটু করতে পারো। বিভব এবং প্রাবল্যের মধ্যে আমাদের কি কি মনে রাখতে হবে খেয়াল করো। বিভবের মধ্যে আমরা জানি বিভব হচ্ছে ভি ইকুয়াল টু W/m। 1 কেজি ভরের বস্তুকে আনতে যে পরিমাণে কাজ করতে হয়। একক তোমাকে মনে রাখতে হবে, একক ছিল কত? জুল পার কেজি। এবং তারপরে আমাদের ছিল বিভব হচ্ছে স্কেলার রাশি। সো একাধিক বিন্দুতে যদি কোনো ভর থাকে তাহলে সেই ক্ষেত্রে বিভব বের করবো কি? সবগুলো যোগ করে দিব। ভি এর আমাদের আরো অনেকগুলো সূত্র ছিল যে ই ইন্টু ডি আর, এটার ইন্টিগ্রেশন। তারপর হচ্ছে আমাদের বিভব ছিল হচ্ছে মাইনাস gm/r। আর আর মানে কি? যেখানে আমাদের কেন্দ্র, সেখান থেকে শুরু করে এই বস্তুর কেন্দ্র থেকে যেখানে তোমাকে বিভব বের করতে বলবে সেই টোটাল দূরত্ব। সেখান থেকে আমাদের জিনিসটা বিভবের সর্বোচ্চ মান হয় ভি ম্যাক্স, এটা হয় হচ্ছে 0। এবং কোথায় হয়? সেটা হয় হচ্ছে অসীমে। বিভবের সর্বোচ্চ মান হয় 0 এবং সেটা হয় অসীমে। ওকে, বিভব সংক্রান্ত কথাগুলো সেম একইভাবে আমরা এখান থেকে মনে রাখতে পারি যে হচ্ছে আমাদের যে প্রাবল্য সংক্রান্ত কথাগুলো। সো প্রাবল্য আমরা জানি হচ্ছে একক ভরের বস্তুকে আনলে যে পরিমাণ বল অনুভব করে সেটা, এটা হচ্ছে ভেক্টর রাশি, বুঝতেই পারছো। তারপর হচ্ছে এটার আমরা সূত্র লিখতে পারবো ই ইকুয়াল টু মাইনাস dv/dr। এটার আমরা আরও সূত্র লিখবো হচ্ছে ই ইকুয়াল টু gm/r²। সরাসরি আর মনে রাখবা মহাকর্ষীয় প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণের সংখ্যাগত মান হচ্ছে কি? সমান, ঠিক আছে? আর এটার একক কি? এটার একক হচ্ছে নিউটন, নিউটন পার কেজি। এটা ছিল জুল পার কেজি, এটা হচ্ছে নিউটন পার কেজি। আর হচ্ছে ভেক্টর রাশি, তো অবশ্যই ভেক্টর যোগ করতে হবে একাধিক বিন্দুর জন্য। সো এই বিভব প্রাবল্যের কথাগুলো একটু মনে রাখো, তাহলে কিন্তু তুমি এখানকার প্রশ্নের উত্তর করতে পারবা। মহাকর্ষীয় বিভবের একক কি? একটু আগে দেখলাম আমরা জুল পার কেজি, এটা আমাদের ছিল। মহাকর্ষীয় প্রাবল্য মহাকর্ষীয় বিভবের সম্পর্ক ই ইকুয়াল টু মাইনাস dv/dr। ই ইকুয়াল টু এই যেটা, তাহলে মাইনাস dv/dr বা dv/dr। সো এই দুইটার মধ্যে এক জায়গায় মাইনাস হবে। সো দেখো দুইটা সেম অপশন, সো দুইটা সেম অপশন হবে না, সো একটা মাইনাস dv/dr হবে। সো সেটা আমরা বুঝলাম এখান থেকে। মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় প্রাবল্যের ক্ষেত্রে ই ইকুয়াল টু হচ্ছে যে মহাকর্ষীয় বিভব ভি এবং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই হলে সো ই ইকুয়াল টু মাইনাস dv/dr। সো এই দেখো এখানেও একদম মাইনাসটা ওঠে নাই, ই ইকুয়াল টু মাইনাস dv/dr। ওকে, মহাকর্ষীয় সর্বোচ্চ বিভবের মান কত? 0 হয় বলছিলাম, সর্বোচ্চ অসীমে হয় 0টা। সো বলছে 2 কেজি ভরের কোনো বস্তু হতে 2 মিটার দূরে কোনো বিন্দুর মহাকর্ষীয় বিভব কত?
তো কি লিখবা যে ভি ইকুয়াল টু হচ্ছে যে এরকম লিখবা যে মাইনাস জি এম বাই আর, তাহলে এই জি এর মানটা কত 6.673 ইন্টু 10⁻11 এবং এম এর মানটা কত খেয়াল করো, এম হচ্ছে 2 কেজি আর 2 মিটার দূরে, সো এখানে 2 মিটার বসাই দিবা, সো কাটাকাটি গিয়ে তুমি দেখো কত আসতেছে, এই যে এতই থাকে, সো -6.673 -11 জুল পার কেজি এটাই থাকছে, এই তো হয়ে গেল। সো আমাদের এই জিনিসটা এতটুকু আশা করি সুন্দর আমরা বুঝতে পেরেছি এখান থেকে কোনটা আমাদের কোন কোন টাইপ ছিল, কোনটা কিভাবে আমাদের এখানে আসতে পারে। এরপর হচ্ছে মুক্তিবেগ। সো মুক্তিবেগটা খেয়াল করো, মুক্তিবেগ ভি, মুক্তিবেগটা কি সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার ফিরে আসে না, এটার মধ্যে আমাদের যা যা জানতে হবে, মানে একটা সূত্র হচ্ছে √2gm/r। মুক্তিবেগের ক্ষেত্রে এই এম হচ্ছে ওই গ্রহের ভর, যেই গ্রহ থেকে দাঁড়ায় তুমি নিক্ষেপ করতেছো সেই গ্রহের ভর, সেই গ্রহের ব্যাসার্ধ অবশ্যই মনে রাখবা। আর তারপর হচ্ছে এটাকে লিখতে পারো আমরা 2g × r, যদি ওই গ্রহের আমি অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে, সো ভূপৃষ্ঠে কিন্তু আমরা বের করতেছি ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগ, একটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে, হ্যাঁ, সো ভূপৃষ্ঠ হতে, সো দুইটা সূত্র। আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ, এবার হচ্ছে এইচ উচ্চতায়, তুমি অলরেডি মনে করো এইচ উচ্চতায় অবস্থান করতেছো, এইচ উচ্চতা হতে আমাদের মুক্তিবেগ কত আসবে, তো সেক্ষেত্রে আসবে হচ্ছে যে মুক্তিবেগ ভিই, সো মুক্তিবেগকে আমরা ভিই লিখি, সো ভিই সমান আসবে হচ্ছে আমাদের √2gh সাথে হচ্ছে r + h, হ্যাঁ, সো এটা আমাদের আসবে। সো এটা একটু মনে রাখো এখান থেকে, এই উচ্চতা হতে মুক্তিবেগ, এইটুকু হচ্ছে আমাদের মুক্তিবেগ থেকে ফর্মুলা। পৃথিবীর জন্য এই মুক্তিবেগ কত, পৃথিবীর ক্ষেত্রে এই মুক্তিবেগের মান কত, পৃথিবীর ক্ষেত্রে এই মুক্তিবেগের ভ্যালু হচ্ছে তোমরা জানো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, বা আমরা বলতে পারি 7 মাইল পার সেকেন্ড, হ্যাঁ 7 মাইল পার সেকেন্ড, আর হচ্ছে 25,000 মাইল পার আওয়ার, ঠিক আছে, 25,000 মাইল পার আওয়ার। সো মুক্তিবেগের মান তুমি একটু মুখস্থ রাখতে পারো, তোমার কাজে লাগবে। অর্থাৎ পৃথিবী থেকে 11.2 কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার ফিরে আসে না, কেমন, আচ্ছা মুক্তিবেগের আমাদের টাইপটা। সো এখান থেকে দেখো কি কিভাবে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসে, সর্বনিম্ন কত বেগে নিক্ষেপ করলে আর ফিরে আসবে না, √2gr, এটা মানেই কত মুক্তিবেগ, এটা কত 11.2, সেটা আমরা জানি পৃথিবীর জন্য। কিন্তু এটা পৃথিবীতে মুক্তিবেগ নির্ভর করে বস্তুর ভরের উপর, নির্ভর করে না বস্তুর ব্যাসার্ধের উপরে, বস্তুর ব্যাসার্ধের উপর নির্ভর করে না, পৃথিবীর ব্যাসার্ধের উপরে, ইয়েস ওই গ্রহের ব্যাসার্ধের উপরে, গ্রহের ভরের উপরে নির্ভর করে। সো মুক্তিবেগ নিচের কোনটির উপর নির্ভর করে, গ্রহের ব্যাসার্ধের উপরে, কারেক্ট, অতিবাহিত সময়, বস্তুর ভর, অতিক্রান্ত দূরত্ব কোনো কিছুর উপর নির্ভর করে না। দেখো সূত্রটা একটু খেয়াল করে দেখো, √2gr বা 2gm/r, তাহলে কি এই দেখো আর এর উপর নির্ভর করে, তবে এটা বস্তুর না গ্রহের, অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন বলছে গ্রহের ভর এত ব্যাসার্ধ, তো মুক্তিবেগ কত হবে, খুবই সিম্পল, জাস্ট মান বসাই দাও, v সমান √2gm/r, জাস্ট মানটা বসাই দিব ক্যালকুলেটারে, কোনো ঝামেলা নাই, সো এটা ক্যালকুলেটারে নিজেরাই বসায় দাও, সব মান ঠিকঠাক আছে, কেজিতে আছে, মিটারে আছে, জাস্ট বসাই দাও। বুঝতে পারলাম, মুক্তিবেগের সমীকরণ কি, v সমান √2gm/r বা v √2gr, এটা আমাদের কারেক্ট আছে, এখানে আছে, এটা উত্তর হবে। বুঝতে পারছো, অভিকর্ষ ত্বরণ ধ্রুবক হলে কোনো বস্তুর মুক্তিবেগের সাথে ওই গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক কি, কে ধ্রুবক, অভিকর্ষীয় ত্বরণ ধ্রুবক, সূত্র জানি কি আমরা, যে v √2gr। দেখো অভিকর্ষীয় ত্বরণ ধ্রুবক, অভিকর্ষীয় ত্বরণ যদি ধ্রুবক হয় তাহলে v এর সাথে আমরা কি দেখতে পাচ্ছি, কিরকম সম্পর্ক, এই যে r এর সম্পর্ক হচ্ছে এরকম √r, তাহলে কি বলবো আমরা, যে বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমান। তোমাকে মাস্ট এই প্রশ্নের উত্তরগুলো দিতে হলে তোমাকে মাস্ট খেয়াল করতে হবে কোনটা ধ্রুবক, এটা খেয়াল করতে হবে, কারণ তুমি কিন্তু আরেকটা জিনিস চিন্তা করতে পারতা, যে আমরা জানতাম v √2 কত 2gm/r, তো সেই ক্ষেত্রে তুমি বলতা যে ভাই, আরে ভাই এটার সাথে এটার সম্পর্ক তো এরকম যে 1/r, এরকম বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না, এখানে কিন্তু সেটা হবে না, কারণ কি বলছিল অভিকর্ষীয় ত্বরণ ধ্রুবক, যে এটা কেন হইলো, কারণ হচ্ছে লিখে দিচ্ছি আমরা, এটা হইলো যেহেতু জি ধ্রুবক, যেহেতু জি ধ্রুবক, তাই এখানে এটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে, ওকে। যদি বলতো এখানে এম ধ্রুবক, তাহলে এটা কারেক্ট হইতো, এটা কখন কারেক্ট, এটা কারেক্ট কখন, এম ধ্রুবক হলে, এম ধ্রুবক হলে তখন এটা কারেক্ট, কেমন, তখন এটা কারেক্ট। আশা করি বুঝতে পেরেছ। মুক্তিবেগের রাশিমালার ক্ষেত্রে কোনটি অনুপস্থিত, গ্রহের ব্যাসার্ধ, গ্রহের ভর, বস্তুর ঘনত্ব, বস্তুর কোনো কিছু খেলা নাই, সো বস্তুর ঘনত্বটা অনুপস্থিত। পৃথিবীতে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই যে এই মানটা এখানে দেখতে পাচ্ছি, পরীক্ষা আসছিল। কিন্তু তুমি আকাশের দিকে ন্যূনতম কত বেগে একটি বস্তু খণ্ড ছুঁড়ে মারলে পৃথিবীতে ফিরে আসবে না, এটা কত, যে এখানে তুমি দেখো মাইল পার সেকেন্ড, কোনটার সাথে মিল নাই,
প্রায় দেখো যে এটা মিল আছে কিন্তু একটু 7 মাইল পার সেকেন্ড, প্রায় মিল আছে না, যে 7 মাইল পার সেকেন্ড। সো 7 মাইল পার সেকেন্ড কিন্তু এটা, বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কোনো বস্তুকে মুক্তিবেগের কত গুণ বেগে নিক্ষেপ করলে সেটা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। সো এই রিলেটেড একটা চার্ট আছে। সো এখানে একটা আমি সুন্দর একটা প্রশ্ন পেয়ে গেলাম, একটু বলে দিই সবাইকে, একটু মনে করাই দিই। চার্ট আছে বই, তুমি খেয়াল করবা যে হচ্ছে একটা দেখবা যে হচ্ছে সম্প্রসারিত কর্মকাণ্ডের মধ্যে একটা চার্ট আছে, যে একটা বস্তুকে মুক্তিবেগের অর্ধেক বেগে মারলে কি হয়, 1/√2 বেগে মারলে কি হয়, √2 গুণ বেগে মারলে কি হয়, এটা কি একবার ঘুরে আসে নাকি হচ্ছে উপবৃত্তাকারে ঘুরতে থাকে নাকি পরাবৃত্তাকার আকারে চলে যায়। সো এই সম্প্রসারিত কর্মকাণ্ডের এই চার্ট মানে কয়েকটা পয়েন্ট আছে, তুমি কয়েকটা পয়েন্ট পাবা, হ্যাঁ, পয়েন্ট আকারে কয়েকটা জিনিস পাবা, পয়েন্ট আকারে কয়েকটা তথ্য পাবা। সো পয়েন্ট আকারে তথ্যগুলো লেখা আছে। সো সবাই একটু এইখানে যে কয়েকটা তথ্য লাগছে মাস্ট পড়ে রাখবা, যে মুক্তিবেগে, সো মুক্তিবেগে এত বেগে নিক্ষেপ করলে একটা কৃত্রিম উপগ্রহকে কৃত্রিম উপগ্রহের মধ্যে পাবা। সো কৃত্রিম উপগ্রহ আর মুক্তিবেগের এখানে একটা কাহিনী আর কি, হ্যাঁ। সো কৃত্রিম উপগ্রহ, সেই চারটা সবাই একটু মাস্ট দেখবা, এটা কিন্তু তোমার। ওকে, এরপরটা খেয়াল করো, কৃত্রিম উপগ্রহ। সো কৃত্রিম উপগ্রহ থেকে আমাদের কি কি এখানে আছে, কৃত্রিম উপগ্রহ আমাদের এখানে আছে বেসিক্যালি হচ্ছে v = √over কি আছে খেয়াল করো, √over হচ্ছে লিখে দিলে আমরা কৃত্রিম উপগ্রহের বেগ, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ বা রৈখিক বেগ, √over gm/r+h। এটা লিখতে পারি আমরা, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি √over যে gr² / r+h, হ্যাঁ, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। সো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের হচ্ছে পর্যায়কাল। সো কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, সো এখানকার সূত্রগুলাই খুবই ইম্পর্টেন্ট, সূত্রগুলাই ডিরেক্ট দিয়ে দেয়। সো সূত্রগুলো দিয়ে দেয়। সো t = একটা সূত্র হচ্ছে 2πr+h ডিভাইড হচ্ছে v। যদি কৃত্রিম উপগ্রহের আমাদের h উচ্চতায় যে ঘুরতেছে তার বেগ যদি জানা থাকে, তাহলে আমি সেখানকার পর্যায়কাল বের করতে পারবো এই সূত্র দিয়ে। যদি বেগটা জানা না থাকে তাহলে বের করতে পারবো 2π√r+h³ ডিভাইড বাই gm, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। যদি আমরা কোনো কিছুই না জানি, শুধু উচ্চতা জানি, একটা কৃত্রিম উপগ্রহ কত উচ্চতায় ঘুরতেছে, তাহলে আমরা বের করে ফেলতে পারবো যে তার পর্যায়কালটা কত হবে, একবার ঘুরতে কত সময় লাগবে। সো বেগ পর্যায়কাল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখানে উচ্চতা, কৃত্রিম উপগ্রহের একটা উচ্চতার একটা সূত্র আছে, যে ভূস্থির হইতে হলে কত উচ্চতায় যাইতে হবে সেটা বের করার জন্য সূত্র h = gmt² ডিভাইড বাই 4πe² হোল টু দি পাওয়ার 1/3 - r। আর আরও দুইটা কথা মনে রাখবো, একটা কথা মনে রাখবো যে ভূস্থির উপগ্রহ যদি বলে আমাদেরকে, সো মনে রাখবো ভূস্থির উপগ্রহ তার মানে হচ্ছে t = 24 ঘন্টা। আর ভূস্থির উপগ্রহের কক্ষপথকে কি বলে, পার্কিং কক্ষপথ। সো এই কয়েকটা জিনিস নিয়ে তোমাকে জিজ্ঞেস করার প্রশ্নগুলো, যেমন এই দেখো ভূস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, সেটা আমরা অলরেডি জানি। কৃত্রিম উপগ্রহে ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতায় ঘুরলে এর বেগ কত হবে। বলছে কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবী ব্যাসার্ধের সমান উচ্চতায় ঘুরলে বেগ কত। আমরা জানি v = √over কত gm/r+h। সো r+h এর জায়গায় কত বসবে, r বসবে, তো gm/ হচ্ছে 2r। সো কত হবে দেখো এখানে, সেখানে আমরা সেটা পাচ্ছি না, সো আমরা একটু লিখে নিয়ে আসো। খেয়াল করো তাহলে, যদি আমরা এখানে gm/2r আছে, সো আমরা যদি একটা r নিচে এবং উপরে গুণ করে দিই, তাহলে দেখো gm/r² একটা r থাকলো। এই gm/r² মানে কত, ছোট হাতের g, ছোট হাতের g × r ডিভাইড বাই 2, আর 1/2 মানে কত 0.5, সো 0.5g, তাহলে 0.5g আর। সবটা বুঝতে পেরেছি। সো পার্কিং কক্ষপথ কি, যে ভূস্থির উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলি আমরা। একটি কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে উচ্চতার সমীকরণ gmt² / 4π² 1/3 - r। সো এই সূত্রগুলোই কিন্তু পরীক্ষাতে আসে। একটু আগে কিন্তু বলতেছিলাম যে মহাকর্ষ ক্ষেত্রে, প্রাবল্যের ক্ষেত্রে মাত্রা কোনটা। সো মাত্রাটা কমেন্টে জানাও, মাত্রা বের করবা কিভাবে তোমরা, যে প্রাবল্য, সো প্রাবল্য সমান আমরা কি জানি, = হচ্ছে f/m। সো f মানে কি, f সমান আমরা জানি ma। সো m আর সাথে কি আসবে LT−2 আর একটা m। সো বুঝতেই পারছো mm কাটা যাচ্ছে, তাহলে থাকলো কি LT−2। সো LT−2। সো পরে খেয়াল করো কিছু বহুপদী প্রশ্ন, মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ভর করে না প্রবেশতা প্রবণতা বস্তুর প্রকৃতি, কোনো কিছুর উপর নির্ভর করে না। সার্বজনীন ধ্রুবক অভিকর্ষণ g এর পরিবর্তন হয় আহ্নিক গতি, পৃথিবীর আকার এবং উচ্চতা, গভীরতা সব কারণেই অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়। মহাকর্ষ বিভবের সর্বোচ্চ মান হয় অসীমে, পরিমাণ হয় 0 এবং নরমালি হয় ঋণাত্মক, আমরা সবগুলো জানি। সো মুক্তিবেগ কি বস্তুর ভরের উপর নির্ভর করে, এই কথাটা ঠিক না, তার মানে বাকিগুলো অবশ্যই ঠিক হবে, বুঝতে পারছো। সো একইভাবে দেখো মুক্তিবেগের সূত্র কি হবে, √2 gm/r।
সো এই তো, সো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্নগুলো চলে আসতে পারে মহাকর্ষ বিকর্ষ থেকে। সো যা দেখলাম এখানে আমরা গ্রাফ, সূত্র, ম্যাথ এই সবগুলো এর মধ্য থেকে তোমার পরীক্ষায় আসবে। তারপরে তুমি বইয়ের প্রশ্নগুলো বা বোর্ডের প্রশ্নগুলো একটু চোখ বোলাতে পারো, তোমার জন্য ভালো, প্র্যাকটিস করলে খুবই ভালো। তো সবাই ভালো মতো প্র্যাকটিস করে ফেলো, দেখা হবে সবার সাথে পরবর্তী চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।